সাজের মায়া লেখিকা দূরে দিলশাদ দোয়া পর্ব ২। দিনের আলো নিভেছে অনেক আগেই দেওয়ানবাড়ির আশেপাশে আজ প্রতিদিনের থেকে বেশি আলো ঝলমল করছে। এই অসময়েও বাড়ির সব কর্তা ছেলেমেয়েরা আজ যার যার কর্মস্থল থেকে নিরে ফিরে এসেছে। বাড়ির গিন্নিরা সারাটা দিন নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। চন্দ্রকানন আজ বাড়ির বড় ছেলের আগমনের অপেক্ষায় পথ চেয়ে বসে। কারো অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। ভাই বোনগুলো এতদিন পর বড় ভাই আসবে, সাথে তাদের নতুন হবু ভাবিকে সাথে নিয়ে হইচই করে বাড়ি মাথায় তুলছে। কর্তারাও তাই কাজকর্মের ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখে বাসায় এসে বসে রয়েছেন। তিন ভাই মিলে শ্বশুর হওয়ার জন্য কেমন হতে হবে এই নিয়ে মশকরায় মেতেছেন। তবে এই অতি আনন্দের মাঝেও নেই শুধু দুইজন, চন্দ্রা দেওয়ান আর তিতির। তিতির হোস্টেল থেকে আসতে পারেনি, আর এদিকে চন্দ্রা দেওয়ান সকালে সেই যে এসেছে, ঘর থেকেও বের হননি তিনি। বয়স হতে তার ঘর নিচতলাতেই, তবে বরাবরই খাওয়ার টেবিলে সবার সাথে আহার করেন তিনি। এটা তার গোটা জীবনের নিয়ম, নড়চড় হতে দেখেনি কেউ সজ্ঞানে। তবে আজ তার ব্যতিক্রম, সারাদিন খাবার বা কোনো প্রয়োজনে সে একবারও ঘরের বাইরে আসলেন না। আর না তো কেউ ঘরে গেলে ভালো মতো কথা বললেন। এ নিয়ে সবারই চিন্তায় আছেন, তবে তিনি স্পষ্ট বলে দিয়েছেন তিনি সুস্থ আছেন, তার কিচ্ছু হয়নি। সামান্য বিষয় নিয়ে মাতামাতি না করে যা নিয়ে সবাই ব্যস্ত ছিলেন সেটাই মন দিতে। সবাই এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আর ওনাকে ডাকাডাকি করেননি। আগামীকাল ইংরেজি পরীক্ষা। তিতির সেই দুপুরের খাবার খেয়ে পড়ার টেবিলে বসেছে। টানা পড়ে এখন কোমর পিঠ ব্যথা করছে। টেবিল ছেড়ে উঠে ফোন চার্জ থেকে খুলে চালু করে। বাড়ি থেকে অসংখ্য কল। তিন মামা, বড় মামনি, নিশি আপু, নুরি আপু, তাছাড়া নানু আপুর ফোন তো আছেই। এক এক করে সবার সাথে কথা বলা শেষ করে সর্বশেষ ডায়াল করলেন চন্দ্রা দেওয়ানের নাম্বারে। তার নানু আপু যে এত সহজে ফোন রাখবে না তা সে খুব ভালো করে জানে। কয়েকবার রিং হতে ফোন রিসিভ হলো। ওপাশ থেকে দারুণ গম্ভীর গলা শুনে তিতির একটু হকচকিত হলো। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, নানু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ নানু, কেমন আছো তুমি? আমি ভালো আছি নানু আপু। তোমার কি শরীর খারাপ? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন তোমার? চন্দ্রা দেওয়ান চুপ করে থাকি কিছুক্ষণ, দম নিয়ে বললেন, আমার কিছু হয়নি নানু, তুমি বাসায় আসলে না আজকে? সবাই কতবার তোমাকে আসতে বলল, তুমি ছাড়া বাসায় কোনো কিছু হয় ভালো লাগে কারো? তিতির এপাশ থেকে মুচকি হাসে। সে বোঝে তার নানু অপুর মন খারাপের কারণ। সে তো তার নয়নের মণি, শুধু তার নয় গোটা দেওয়ান পরিবারের নয়নের মণি সে। মামারা, মামনিরা, ভাই বোনেরা পাগলের মতো ভালোবাসে তাকে। বাবা মানেই এক সেকেন্ডের জন্য বুঝতে দেয় না কেউ। নানুকে আশ্বাস দিয়ে বলে, আমার আর 4টা পরীক্ষা বাদ আছে নানু আপু, শেষ হলে আমি সেদিনই বাড়ি ফিরবো। তুমি আবার আমার ভাগের সব খেয়ে শেষ করে রেখো না। দাঁত নেই একটাও, তাও তো আমার ভাগের জিনিস তোমার চাই চাই। চন্দ্রা দেওয়ান অন্য সময় হলে নিজেও নাতনির সাথে ঠাট্টা মশকরায় মজলিস জমিয়ে ফেলতেন। আজ তা করলেন না, বরং শান্ত গলায় বললেন, তাড়াতাড়ি ফিরো নানু, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তিতিরের মন খারাপ হয়ে যায়। নানুর গলা আজ দারুণ অসহায় শোনাচ্ছে। ফোন রেখে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে তারা ঝলমল করছে। ইয়া বড় একটা চাঁদ দেখা যাচ্ছে। আজ কি পূর্ণিমা হবে হয়তো। রুষা, কোথায় তুমি? আজ সকালে বেরোবার কথা ছিল, এখন সন্ধ্যা 7টা। ইউনো, আমি এত কাহিনী পছন্দ করি না। বাসায় না জানালে আমি এত কিছু মোটেও টলারেট করতাম না। ফোনের ওপাশ থেকে জবাব আসে না। রুষা চুপ করে আসে। মেয়েটার এই এক সমস্যা, ধমক দিলে এমন চুপ করে থাকে। ঈশান বিরক্ত হয়। আরেও দেয়ার রুষা, চুপ করে আছো কেন? ঈশান, আমি যেতে পারবো না। মা বাড়ি থেকে ফোন করেছিলেন, বাবার শরীরটা ভালো না, আমাকে বাড়িতে রওনা দিতে হবে। ভাইয়া নিতে আসছে, তোমাকে বলার সাহস পাচ্ছিলাম না। হোয়াট ননসেন্স! সাহস পাচ্ছিল না মানে কি রুষা? এই তো তুমি রেগে যাচ্ছ, এটার জন্যই। ঈশান এবার সত্যি রেগে যায়। হুম, আমি আমার সাথে না যাওয়ার জন্য রাগ করছি না। আমাকে ভরসা করে সমস্যাটার কথা না বলার জন্য রাগ করছি। তোমার ভাইকে আসতে হতো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতাম। ইটস ওকে, সাবধানে যেও। ঈশান ফোন ছুড়ে দেয় বিছানার দিকে। মেজাজ খারাপ হচ্ছে তার। বাড়িতে সবাই আশা করে বসে আছে, সবার মনটা খারাপ হবে। এসব কারণেই সে এইসব সম্পর্কে বিয়ে শাদী অপছন্দ করত সে। রুষার সাথে সম্পর্কটা টক্সিক একটা সম্পর্ক। দোষ তার নাকি মেয়েটার বুঝে উঠতে পারে না। যদিও বারবারই সে দোষ নিজেকেই দেয়। সম্পর্কে জড়ানোটা তার সিদ্ধান্ত একদম ছিল না। বলা যায় রুষার পাগলামির জন্য সম্পর্কে জড়ানো। বরাবরই নিজের গুড লুক, আলফা ক্যারেক্টারের জন্য
কলেজ ভার্সিটির সব মেয়েদের হাত ছিল ঈশান আরশাদ দেওয়ান। রুষা মেয়েটাও তার ব্যাচমেট, সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবী একটা মেয়ে। রুষা সে একই স্টাডি গ্রুপে ছিল। রুষায় প্রথম দিন থেকে পাগল ছিল ঈশানের জন্য, আর বাকি 5টা মেয়ের মতোই। তবে মেয়েটা যথেষ্ট ভদ্র, মার্জিত হওয়া বলা বাহুল্য। তার প্রতি ঈশানের একটা সফট কর্নার ছিল। তবে সম্পর্ক, ভালোবাসা এসব তার কখনো মনে আসেনি বোধহয়। তবে রুষাকে একটা বাজে পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের সম্পর্কের একটা নাম দেওয়া। ভেবেছিল ঝামেলা শেষ হলে রুষা বুঝে যাবে ঈশানের মনে ভালোবাসা নেই, বা শুধু পরিস্থিতিতে পড়ে কাপল হওয়া, তখন ঠিক হয়ে যাবে সবটা। তবে সেটা হয়নি। আর রুষাই ছাড়েনি তাকে কখনো। একটা সময় পর ভালোবাসা তৈরি হয়ে গেছে বোধহয়, নাকি হয়নি সে আজও বুঝে ওঠে না। তবে 8-10টা সম্পর্কের মতো বোধহয় কখনো ফিল করেনি ঈশান। সুযোগ পায়নি হয়তো, নাকি সুযোগ নিজেই দেয়নি, সে সেটা জানে না। সম্পর্কটা ধরে রেখেছে বোধহয় রুষাই। সে ছিল কি না এই সম্পর্কে, আর বাকি প্রেমিকদের মতো আজও হাতড়ে খুঁজে পায় না উত্তর। অনেকবার ভেবেছে ইতি ঘটাবে সম্পর্কের, কিন্তু স্পষ্টই বুঝতে পারত রুষা তাকে পাগলের মতো ভালোবাসে। আর হুট করে হার্ট করা ঈশানের ক্যারেক্টারের সাথে যায় না কখনো। তবে সে ছেড়ে গেলেও বোধহয় চিট করেছে কথাটা ঠিক খাটতো না তাদের মধ্যে। সারা রাত জেগে ফোনে রোমান্টিক কথা বলা, কাজ কামাই করে ডেটে যাওয়া, আগামী 100 বছরের সাংসারিক পরিকল্পনা করা, বাচ্চা কাচ্চার নাম ঠিক করা, শাড়ি পাঞ্জাবি পরে কাপল হয়ে হেঁটে বেড়ানো কাপলদের, এসব কাহিনী কখনো হতো না তাদের মধ্যে। তবে রুষাই সম্পর্কের একটা নাম ঠিক করে থেকে গেছিল তার সাথে এই অবধি। তাছাড়া মেয়েটা সত্যি বলতে ভালো। বর্তমানে বিয়ের চাপও রুষাই দেওয়া। চাপ না ঠিক, হয়তো অনুরোধ, আবদার, মেয়েটার ভালোবাসার আবদার। এটা নিয়েও ভেবে ভেবে মাথার চুল সাদা করার দশা ঈশানের। হুট করে বিয়ের চাপ দিচ্ছিল রুষা। যতই সে বাহানা দিক, যেভাবেই হোক একটা নাম দেওয়া ছিল এই সম্পর্কের। তার কিছু না যেতে আসতে পারে, এত কিছুর পর পার্মানেন্ট নাম না দিলে নিশ্চয়ই রুষাকে অসম্মানিত করা হবে। তাছাড়া পরিবার থেকে বিয়ের চাপ, মা দিদার নিত্যদিনের। নিজের বিবেকও বলছিল 4 বছর মেয়েটা কোনো এক্সপেকটেশন না রেখে থেকে গেছে। হালাল একটা সম্পর্কে বাঁধলে ক্ষতি নেই তো। আর তাছাড়া মেয়েটা চলে গেলে এখন ঈশানও বোধহয় কষ্ট পাবে। পাবে কি? দেবদাস হওয়া তার সাথে যাবে না। তবে ইগো যেমন হার্ট হবে, কোথাও না কোথাও ব্যথা একটু হবে হয়তো। ঈশান গায়ে এলিয়ে দেয় সোপায়, ফোন হাতে নেয়। বাড়িতে জানানো দরকার। আজ রাতে আর রওনা দিতে ইচ্ছে হচ্ছে না, এতদূর ড্রাইভ করতে ক্লান্ত লাগছে। পর মুহূর্তে কিছু একটা ভেবে উঠে বসে। সব প্যাকিং করাই ছিল, গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সবার মজা নষ্ট করার মানেই হয় না, অপেক্ষার একটা মূল্য আছে। তিতির অনেকক্ষণ হলো হেঁটে হেঁটে পায়চারি করছিল। সমস্যাটা হলো তার রুমে কয়েল শেষ হয়ে গেছে। প্রচুর মশা, সে মশারি টাঙিয়ে ঘুমাতে পারে না। এদিকে রুমে কয়েল শেষ। এই মুহূর্তে তার মোটেই বাইরে যেতে মন চাচ্ছে না একা একা। কিন্তু পরিস্থিতি দেখে বুঝলো রাতে ঘুমের দফা রফা হবে এখন আলসেমি ভেঙে না বের হলে। আলনা থেকে ওড়নাটা মাথায় পেঁচিয়ে ফোন আর টাকা হাতে বের হয় সে। রাস্তায় কিনারা ধরে হাঁটা শুরু করে সে। দোকানে এখান থেকে 10 মিনিটের পথ। গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছে তিতির। হঠাৎ পেছন থেকে একটা ডাকে পা থামলো তার। খুব পরিচিত কণ্ঠস্বর। চমকে পেছনে ফিরল। রাহাত ভাইয়া। মানুষটা হাসি মুখে এগিয়ে এলো, সাদা টি শার্ট, প্যান্টের পকেটে হাত গুজে তিতিরের পাশে এসে দাঁড়িয়ে বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি, সামনের দোকানে যাচ্ছিলে তো। তিতির মাথা নাড়ে, হাঁটতে থাকে দুজন। রাহাতে আগে প্রশ্ন করে, পরীক্ষা কেমন দিচ্ছ? তিতির এক হাতে মাথার ওড়নাটা আরেকটু টেনে আনে, নরম গলায় বলে, জি ভালো ভাইয়া। কাল তো ইংরেজি পরীক্ষা না? তিতির মাথা নেড়ে হ্যাঁ জানায়। বাকি রাস্তায় কেউ আর কোনো কথা বলে না। রাহাত আর চোখে তাকায় তিতিরের দিকে। রাস্তায় নিয়ন আলো আছড়ে পড়ছে মেয়েটার মুখে। কি দারুণ দেখাচ্ছে। দোকান থেকে কয়েল কিনে তিতির রাহাতের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আপনি এখন ফিরবেন? হ্যাঁ চলো। রাহাত তিতিরের সাথে আবার ফিরতে থাকে। সে খানিকটা অবাকই হয়। রাহাতও তো নিশ্চয়ই কিছু কিনতে এসেছিল, ওই কিনলো না তো। কিন্তু জিজ্ঞেস করা হয়ে ওঠে না। রাহাত তার 8-9 বছরের বড়। তার ভার্সিটিরও সিনিয়র ছিল। বর্তমানে তার হোস্টেলের পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন নিজের মা আর ছোট বোনকে নিয়ে। রাহাত তাদের হোস্টেলের 1তলা থেকে 13তলা অবধি মোটামুটি সব মেয়েদের ক্রাশ। রাহাতের অবশ্য তা নিয়ে মাথা ব্যথা মোটেও নেই। কখনো কোনো মেয়েকে পাত্তা দিতেও কেউ দেখেনি। তবে তিতির বেশ অবাক হয় যখন হরহামেশাই রাহাত ভাই তার খোঁজ খবর রাখে।
এই যেমন আজ রাতের বিষয়টা তিতির হালকা হলেও বুঝতে পারছে রাহাত ভাই হয়তো তার জন্য বেরিয়েছে, আবার কাকতালীয় হতে পারে বই কি। তার প্রতি রাহাত ভাইয়ের আলাদা কিছু অবশ্য হোস্টেলের বাকি মেয়েদেরও নজর এড়ায় না। তিতির অবশ্য এতে গভীর কখনো ভাবেনি, ভাবার ইচ্ছা হয়নি আর কি। কেন হয়নি এটাও জানে না সে। মিনুটা দিনের মধ্যে সবার ঘ্যান ঘ্যান করে এটা নিয়ে সে নিজেও ভাবতে চেয়েছে হয়তো। তিতির হোস্টেলের সামনে চলে এসেছে ইতিমধ্যেই। ভাইয়া আসি তাহলে। রাহাত মাথা নাড়ে। যাও, বেশি রাত জাগার দরকার নেই, আর একা একা মাঝরাতে ছাদে ওঠারও দরকার নেই। তিতির চমকে তাকায়। আপনি জানলেন কি করে? রাহাত উত্তর দেয় না, হালকা হেসে পকেটে দুহাত রেখে হাঁটা দেয় তার ফ্ল্যাটের দিকে।